এক ঐতিহাসিক বাবরি মসজিদকে ভেঙে দিয়ে আজকে সেখানে নির্লজ্জ হবে অযোধ্যার রাম মন্দির তৈরি হবে। দেখছি কি কেন্দ্র সরকারে বিজেপি সরকার সে এক সাম্প্রদায়িক রাজনীতি করছে। সামনে জানুয়ারি মাসে বাবরি মসজিদকে ভেঙে দিয়ে, এক ঐতিহাসিক বাবরি মসজিদকে ভেঙে দিয়ে আজকে সেখানে নির্লজ্জ হবে অযোধ্যার রাম মন্দির তৈরি হবে। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার বলছে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করছে। পশ্চিমবঙ্গ সরকার কি করছে? তৃণমূল সরকার কি করছে? তৃণমূল সরকার দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করছে। একই কায়দায় সরকারি টাকায় আজকে জগন্নাথের মন্দির তৈরি হচ্ছে। সরকারের টাকা মানে আমার এবং আপনাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা। তাহলে ট্যাক্সের টাকা দিয়ে মন্দির বানানোর জন্য আমরা ট্যাক্সের টাকা দিই না। পুরোহিত ভাতা দেওয়ার জন্য ট্যাক্সের টাকা দেওয়া হয় না। আমরা সরকারকে ট্যাক্স দিই যাতে সরকার একজন নাগরিকের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন, স্বাস্থ্য পরিকাঠামো প্রয়োজন, শিক্ষা ব্যবস্থা প্রয়োজন, রাস্তা প্রয়োজন, বাড়িতে জল প্রয়োজন, মানুষের দুবেলা পেট ভরে খাবার প্রয়োজন, তার ব্যবস্থা করা। মন্দির মসজিদ তৈরি করা সরকারের কাজ নয়। আজকে আমরা দেখতে পাচ্ছি বিজেপি একদিকে এক সাম্প্রদায়িক রাজনীতি করছে এবং তৃণমূল সরকার তার সমালোচনা করে প্রতিটা মুহূর্তে ঠিক একই সাম্প্রদায়িক রাজনীতি উল্টো দিকে করছে। আজকে আরএসএস এর জায়গা পশ্চিমবঙ্গে করে দিয়েছে বিজেপি নয়, আরএসএস এর জায়গা পশ্চিমবঙ্গে করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, অন্য কেউ নয়। আমরা কিছুদিন আগে দেখলাম কি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গলায় মালা দিচ্ছেন ফিরহাদ হাকিম। যে শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলা ভাগ করার রূপকার, যিনি আজকে যে এপার বাংলা ওপার বাংলার যে সমস্যা হয়ে রয়েছে, এই যে বাংলাকে ভেঙে দুটুকরো করে দেওয়া হলো, বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো আমাদের দেশ থেকে, এইটা যার হাত দিয়ে হয়েছিল তিনি হলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি বিজেপির আরএসএস এর মতাদর্শগত গুরুদেব। আজকে তার গলায় মালা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তাহলে তৃণমূল কংগ্রেস কোন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রাজনীতি করছে? তৃণমূল কংগ্রেস যেটা করছে, এনআরসির ভয় দেখিয়ে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষের ভোট করানোর চেষ্টা করছে। যদি তৃণমূল কংগ্রেস সত্যি এনআরসির বিরোধিতা করত, যদি তৃণমূল কংগ্রেস সত্যি সাম্প্রদায়িকতার বিরোধিতা করত, তাহলে পশ্চিমবঙ্গে এনপিআর এর কাজ তৃণমূল শুরু করতো না। পশ্চিমবঙ্গে এনআরসির যে প্রথম ধাপ এনপিআর, যেখান থেকে কাগজ নেওয়া হয়েছে, সেই প্রত্যেকটি কাজ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের মাধ্যমে, অন্য কারোর মাধ্যমে নয়। আজকে এই লোকসভা নির্বাচনের আগে আমরা দেখছি গত পরশুদিন লোকসভা থেকে বিজেপি বলছি না, রাজ্যসভার স্পিকার তিনি একের পর এক সাংসদদেরকে বরখাস্ত করছেন, বাদ দিয়ে দিচ্ছেন, বিরোধী সমস্ত সাংসদদেরকে বসিয়ে দিচ্ছেন। তার বিরুদ্ধে নিশ্চয়ই খারাপ কাজ করছেন, তার বিরুদ্ধে সারা দেশ জুড়ে সমালোচনা হচ্ছে। কিন্তু তৃণমূল কি করছে? তৃণমূল তো তার বিরোধিতা নিশ্চয়ই করছে, কিন্তু তৃণমূল সরকার তার বিধানসভায় কি করেছে? এই তৃণমূল সরকার অন্যায়ভাবে এই রাজ্যের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে 42 দিন ধরে জেল খাটিয়েছে, সেই ইতিহাস আমরা ভুলে যাইনি। ব্রিটিশ সরকারের, ইংরেজদের এই সাহস হয়নি যে তারা একজন পীরজাদাকে জেল খাটাবে। তৃণমূল কংগ্রেস সেটা করে দেখিয়েছে এবং পশ্চিমবঙ্গের মানুষ তার জবাবও দিয়েছে। তৃণমূল ভেবেছিল 42 দিন নওশাদ সিদ্দিকীকে জেলে আটকে রাখলে আইএসএফ পার্টিটা বোধহয় ভেঙে যাবে। আমি আপনাদের একটা ছোট কথা বলি, ওই সময় ভাইজানের সঙ্গে জেলে ছিলেন আমাদের আরো অনেক নেতৃত্বরা। রাজ্য কমিটির আরেক নেতৃত্ব শাওন দাস, আপনারা হয়তো দেখেছেন অনেকেই তাকে। শাওনের কাছ থেকে শুনেছি নওশাদ ভাইজান ওই 42 দিন যখন জেলে ছিলেন, তিনি একবারের জন্য ভাবেননি যে আমার গায়ের পোশাকটা নোংরা হয়ে গেছে, আমাকে বাইরে গেলে দেখতে কেমন লাগবে, আমার খাওয়া হচ্ছে না, খাবার কি করে পাবো, এই সমস্ত কিচ্ছু ভাবেননি। তিনি খাওয়া দাওয়া, নিজের জামা কাপড়, ঘুম সমস্ত কিছু ছেড়ে দিয়েছিলেন। তিনি শুধু জেলে থেকে একটাই কথা ভেবে গেছিলেন যে আমার সংগঠনটা কিভাবে টিকবে, আমার পার্টি কিভাবে বাঁচবে, আমার আইএসএফের যে নেতৃত্বরা রয়েছে, যে কর্মীরা রয়েছে, তারা কিভাবে ভালোভাবে বেঁচে থাকবে, ভালোভাবে টিকে থাকবে এবং লড়াই করবে। আজকে আইএসএফ এমন একটা পার্টি যার কর্মীরা প্রতিদিন জেল খাটছেন। ভাঙড় তার মধ্যে সবচেয়ে বড় নিদর্শন। ভাঙড়ের মানুষ একের পর এক জেল খেটেছেন। এই ভাঙড়েই 6 মাস হলো বিধানসভা ভোটে জেতার পরেও একজন বিধায়ক প্রবেশ করতে পারেননি। সেই সমস্ত কিছুর জবাব আগামী দিনে ভাঙড় দেবে। শুধু ভাঙড় কেন, সারা পশ্চিমবঙ্গ দেবে। কিন্তু এটুকু বলতে পারি যে আইএসএফ এর নেতৃত্বে এই যে লড়াই শুরু হয়েছে, আচ্ছা,
আইএসএফ এর নেতৃত্বে এই যে লড়াই শুরু হয়েছে সেইটা আজকে শুধু ভাঙড় বা উত্তর দক্ষিণ 24 পরগনার মধ্যে সীমাবদ্ধ নেই। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জায়গায় আজকে আইএসএফ এর এই লড়াইয়ের কথা ছড়িয়ে পড়েছে। কিছুদিন আগে এই গত 15 তারিখে চা বাগান নিয়ে একটি প্রোগ্রাম আইএসএফ এর উদ্যোগে হয়েছিল। সেখানে চা বাগানের শ্রমিকরা এসেছিলেন। আইএসএফ চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন করছে। সেখানে বহু আদিবাসী সংগঠন রয়েছে, আদিবাসী শ্রমিকরা রয়েছেন, যারা জানিয়েছেন যে তারা আইএসএফ এর এই নওশাদ সিদ্দিকীর যে সাপোর্ট, সেই সাপোর্ট পেয়ে আরও অনেক বেশি লড়াই করবেন। কিছুদিন আগে আমরা দেখলাম দিনাজপুরের চোপড়ার চা বাগানের কথা। সেইখানে তৃণমূল কংগ্রেস, এই রাজ্য সরকার কিছু গুন্ডা লেলিয়ে দিয়ে আদিবাসীদের ওপর জঘন্য অত্যাচার করেছিল, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছিল। সেইখানে ছুটে গেছিলেন নওশাদ সিদ্দিকী। তাই এইভাবে সারা বাংলা জুড়েই আজকে আইএসএফ এর নেতৃত্বে যে লড়াই, সেই লড়াইয়ে একটাই কথা বারবার প্রতিফলিত হচ্ছে যে আইএসএফ এর লড়াইটা কোনো নিছক ক্ষমতা দখলের লড়াই নয়। আইএসএফ এর লড়াইটা সমাজ পরিবর্তনের লড়াই। আজকে একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি, তারা যে লড়াই করছে সেটা সম্পূর্ণভাবে ক্ষমতা দখলের লড়াই। তারা ক্ষমতা দখলের জন্য যা খুশি তাই বলছে এবং মানুষকে বোকা বানাচ্ছে। আজকে 100 দিনের, এটা ভাবতে অবাক লাগে এবং দেখলে হাসি পায় যে 100 দিনের কাজের অধিকারের দাবিতে কে লড়াই করছে? 100 দিনের কাজের দাবিতে নাকি লড়াই করছে তৃণমূল কংগ্রেস। যারা 100 দিনের কাজের টাকা চুরি করে 100 দিনের কাজটাকে বন্ধ করে দিল পশ্চিমবঙ্গে, তারা করছে 100 দিনের কাজের দাবিতে লড়াই। যারা গরিব মানুষের 100 দিনের কাজের শ্রমিকদের টাকা, তাদের শ্রমের দাম চুরি করেছে, যারা 100 দিনের একটা রাস্তা তৈরি হওয়ার কথা ছিল সেই রাস্তার বালি, তার সেখানকার পাথরের টাকা চুরি করেছে, যারা জব কার্ডের টাকা চুরি করেছে, তারা আজকে 100 দিনের কাজের টাকার দাবিতে আন্দোলন করছে। এটা পরিষ্কার করে আজকে বলতে হবে যে পশ্চিমবঙ্গে বিজেপির যে ভিত্তি তৈরি হয়েছে, সেই ভিত্তি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কেউ নয়। পশ্চিমবঙ্গে যারা বিজেপিকে সমর্থন করেছেন, যারা ভোট দিয়েছেন, তার অধিকাংশই বিজেপিকে ভালোবেসে ভোট দেননি। তার অধিকাংশই ভোট দিয়েছেন তৃণমূলের ওপর রাগ থেকে। তৃণমূলের যে দুর্নীতি, তৃণমূলের রেশন, মানুষের খাবার চুরি করেছে। ভাবতে পারেন আজকে লকডাউনের সময় যে অতিরিক্ত পরিমাণ রেশন বরাদ্দ করা হয়েছিল, লকডাউনের সময় যখন শ্রমিকরা চেন্নাই থেকে, মুম্বাই থেকে পায়ে হেঁটে পশ্চিমবঙ্গে ফিরছে, এই দিনও আমাদের দেখতে হয়েছে। রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, তাদেরকে ট্রেনে চাপা দিয়ে মেরে দেওয়া হয়েছে, এও আমরা চোখের সামনে দেখেছি। সেই সময় মানুষের খাবারের জন্য যে অতিরিক্ত পরিমাণ চাল, ডাল, চিনি এগুলো বরাদ্দ করা হয়েছিল, সেই টাকা চুরি করেছিল তৃণমূল। সেই টাকা চুরি করেছিল বলে আজকে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে, অন্য কোনো কারণে নয়। তাহলে যারা মানুষের ওই লকডাউনের সময় খাবারের টাকা চুরি করতে পারে, যারা মানুষের লকডাউনের সময় যখন কাজ নেই হাতে তখন 100 দিনের টাকা চুরি করতে পারে, তারা জেলে থাকবে নাকি 100 দিনে কাজের শ্রমিকরা জেলে থাকবে? আইএসএফ জেলে থাকবে? আইএসএফ এর কর্মীদের 88 জন কর্মীকে তারা জেলে ভরেছে এবং 42 দিনের লড়াই প্রমাণ করে দিয়েছে যে আইএসএফ এর লড়াই কত দূর অবধি আছে। নওশাদ ভাই বলেছেন 42 দিন কেন, প্রয়োজনে 42টা বছর জেলে থাকবো, তবু সমাজ পরিবর্তনের জন্য যে আমি রাস্তায় নেমেছি সেইখান থেকে এক চুল সরবো না। কার কি করার আছে করে নিক। আজকে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ এর প্রত্যেক নেতৃত্ব, সমস্ত কর্মীরা এই লড়াই আমাদের রাজ্যের কোনায় কোনায় দিচ্ছেন। এই ভাঙড়ে নমিনেশন সাবমিট করা নিয়ে যে সন্ত্রাস হয়েছে সেটা সারা পশ্চিমবঙ্গ দেখেছে। হ্যাঁ, হয়তো নমিনেশন জমা করা যায়নি, কিন্তু শুধুমাত্র নমিনেশন জমা করে আর ছাপ্পা করে ভোটে জেতা যায় না। ভোটে জেতা গেলেও মানুষের মন জেতা যায় না। আজকে মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে আইএসএফ। হতে পারে শাসক দলের মেম্বাররা রয়েছেন, তারা হয়তো এখনো বিডিও অফিস থেকে শুরু করে পঞ্চায়েত অফিসে দাপিয়ে বেড়াচ্ছেন, কিন্তু এটা জেনে রাখুন যে আইএসএফ যে অধিকারের লড়াইটা লড়তে শুরু করেছে, ওই অধিকারের লড়াই ওই পঞ্চায়েত অফিসের প্রত্যেকটা ইটের দাম আমরা বুঝে নেব। এই ক্ষমতা আইএসএফ রাখে। আইএসএফ এর নেতৃত্বে যেখানে যেখানে আমরা বোর্ড গঠন করেছি, প্রত্যেকটা জায়গাতে যেখানে রাস্তার কাজ হচ্ছে, শিডিউল মেনে যদি রাস্তার কাজ না হয়, আমাদের কর্মীরা কাজ বন্ধ করে দিচ্ছে। দেখতে চাইছে শিডিউল কোথায়, যদি শিডিউল না দেখায় আরটিআই করে দেওয়া হচ্ছে। আজকে এই সমস্ত অস্ত্রগুলো আজকে আইএসএফ এর কর্মীদের হাতে আছে।
এতদিন ধরে কিছু না জেনে শাসক দলেরা একতরফাভাবে যে মানুষকে বোকা বানিয়ে গেছে, সেই দিনগুলো আজকে শেষ হতে চলেছে। 100 দিনের কাজের আইন সম্পর্কে মানুষকে তো বোকা বানানো হয়েছিল। 100 দিনের কাজ নিয়ে যদি তৃণমূল আজকে এতদিন ধরে মানুষকে জানাতেন যে আপনাদের এই অধিকার আছে, তাহলে কোনোদিন 100 দিনের টাকা চুরি হতো না।